ছাত্রদল পরিচয়ে যেহেতু পরিচিত ছিলাম, ক্যাম্পাসে আমি কয়েকবার হামলার শিকার হই। 5 আগস্টের পূর্বে পার্সোনাল লাইফ বলতে কোনো লাইফ ছিল না। সুলতান আহমেদ রাহি ভাই, জহুরুল ভাই, তাদের কিন্তু রাজপথে অনেক ত্যাগ আছে। রাকসুতে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি হয়েছিল? ইঞ্জিনিয়ারিং বলবো নাকি ভোট ডাকাতি বলবো, রাকসুর আগে পুরো ক্যাম্পাসের আপনি আনাচে কানাচে যেখানেই যান আতরের গন্ধ মম করে। আজকেইকার প্যারালাইজড হয়ে পড়ে আছে রাকসুর ভিপি আমার বড় ভাই জাহিদ ভাই। ইসলামের বিধান সম্পূর্ণভাবে পালন করে। কোন বিধান? পর্দা। শিবির যে ওয়েলফেয়ারটা করে নির্বাচন আসলে, এটা একটা অনেক বড় স্ট্র্যাটেজি ভাই, এটা যাই হোক আপনারা পারবেন না এটা করতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিনুল মারুফ, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, অনার্স তৃতীয় বর্ষে। আজকে আমাদের পডকাস্টে আমাদের সাথে আছেন আমাদের ভাই শেখ নুরুদ্দিন আবির ভাই। ওনার সম্পর্কে আমরা জানি, তারপরে ভাই আপনি আপনাকে 30 সেকেন্ডের মধ্যে ইন্ট্রোডিউস করেন। আমি শেখ নুরুদ্দিন আবির, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2017-18 সেশনের শিক্ষার্থী। এটুকু আমার একাডেমিক পরিচয়। জি। আমার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। আর যদি রাজনৈতিক পরিচয় দিতে চাই তাহলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বর্তমান সহসভাপতি হিসেবে আছি। আচ্ছা ভাই, আপনি আপনার পড়াশোনা, পলিটিক্স প্লাস পার্সোনাল লাইফ, এই তিনটা মানে সবকিছু মিলাই আপনি কেমন লাইফ লিড করতেছেন এখন? আলহামদুলিল্লাহ, একটু আগে থেকেই বলি যে আমার পলিটিক্সটা কিন্তু আমি করি একদম অনেক আগে থেকে বলতে আমি পলিটিক্যাল এনভায়রনমেন্টে বেড়ে উঠেছি, যার কারণে আসলে আমার পলিটিক্সটা বোঝার আগে থেকে আমি আসলে পলিটিক্সের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা। বিএনপির রাজনীতি দিয়েই রাজনৈতিক লাইফ শুরু, ছাত্রদল দিয়েই শুরু, যার কারণে আপনারা জানেন যে আমাদের বেড়ে ওঠা হয়েছে আওয়ামী লীগ আমলে, একটি স্বৈরাচার ফ্যাসিবাদের আমলে, যার কারণে আপনারা জানেন যে ওই সময় কিন্তু আমরা খুবই নির্যাতিত, নিগৃহীত এবং নিপীড়িত ছিলাম। তো আল্লাহর রহমতে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই পরিস্থিতি থেকে আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। পড়াশোনা শেষ করতে পারিনি আওয়ামী লীগ আমলে, কারণ তখন ক্যাম্পাসে ছাত্রদল পরিচয়ে যেহেতু পরিচিত ছিলাম, ক্যাম্পাসে আমি কয়েকবার হামলার শিকার হই, যার কারণে মাস্টার্স কমপ্লিট করতে পারিনি আমি তখন। আপনার মাঝখানে কয় ইয়ারের মতো গ্যাপ গিয়েছিল? আমার 2 ইয়ার গ্যাপ গিয়েছে। আমি অনার্স কমপ্লিট করেছিলাম অনেক কষ্টে, কারণ কষ্টে কেন বলবো, আমার অনার্স পরীক্ষার মধ্যে ফর্ম ফিল আপের মধ্যে এবং পরীক্ষা দিতে আসার মধ্যে আমি হামলার শিকার হই। ফর্ম ফিল আপ করতে আসার সময় একবার হামলার শিকার হই। আপনি হামলার শিকারটা মানে আপনার মানে বিহাইন্ড দ্য স্টোরি কি ছিল? কেন আপনাকে হামলা করা হলো? বিহাইন্ড দ্য স্টোরি ছিল 2023 সাল। জি। 2023 সাল, তখন অনার্স আমার তখন ফর্ম ফিল আপ চলছে। তো আমি বিএনপির একটা প্রোগ্রামে গিয়েছিলাম, খুব সম্ভবত দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ে একটি বিএনপির প্রোগ্রাম। সেই একটি জনসভায় গিয়েছিলাম, সেখানে আমাদের বর্তমান সংসদ সদস্য রাজশাহী 6 আসনের আবুল সাইদ চাচা, জি। ইনি একটি বক্তৃতা দেন, একটি কথা বলেন যে আওয়ামী লীগ মানে শেখ হাসিনার আওয়ামী লীগকে মেরে কবরস্থানে পাঠিয়ে দেওয়ার জি, সময় আমরা দেখছি এসেছে। এটা অনেকে। তো এই কথার প্রেক্ষিতে আমি তখন একটি স্লোগান ধরি। তো সেই স্লোগানের প্রেক্ষিতে ছাত্রলীগ আমাকে টার্গেট করে রাখে যে ক্যাম্পাসে ঢুকলেই আসলে আমাকে হামলা করবে। তো আমি তার 3 দিন পরে আমার 4th ইয়ার, তখন অনার্স 4th ইয়ারের আমার ফর্ম ফিল আপ করতে আসি। তখনই আমি আসলে হামলার শিকার হই। আমাকে বেধড়ক পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। মেডিকেলে ভর্তি ছিলাম, আপনারা জানেন এগুলো তৎকালীন কাহিনী। তো এরপরে আমি আসলে অনার্স ফাইনাল পরীক্ষাটা দিতে পারবো কিনা খুবই সন্দিহান ছিলাম। তো টিচারদের সাথে আলোচনা করে অনেক কষ্টে আসলে অনার্সটা কমপ্লিট করি, পরীক্ষাটা দেই। তো টিচাররা আমাকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করেছে তখন, যে তারা আমাকে পরীক্ষা দেওয়ার জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা করে। এরপরে আমি আর আসলে পরে ঢুকতে পারি নাই ক্যাম্পাসে, মাস্টার্সে ভর্তি হতে পারি নাই। দীর্ঘদিন রাজশাহীতে বসেই ছিলাম, যে জুলাই আন্দোলন হলো। আপনার ফাঁকা টাইমটাতে আপনি কি পলিটিক্সের সাথে ইনভলভ ছিলেন? হ্যাঁ, আল্লাহর রহমতে আমার পলিটিক্সে কোনো গ্যাপ নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি 2017 সালে আমি উপজেলা ছাত্রদল দপ্তর সম্পাদক হই। এরপরে তো 18 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। একদম প্রথম থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে জড়িত। 2021 সালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি, ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত হই। আবার 2025 সালে সহসভাপতি। তো যেটা পার্সোনাল লাইফ হিসেবে প্রশ্ন করলেন, 5 আগস্টের পূর্বে পার্সোনাল লাইফ বলতে কোনো লাইফ ছিল না। আমার রুমমেট
বাসা নিয়ে থাকতাম, তো হলে তো থাকার সুযোগ ছিল না। দেখা গেছে যে হলে যে আমি ফর্ম ফিল আপ করতে আসবো, সেই ফর্ম ফিল আপ করার সময় তো হলের প্রভোস্টের সিগনেচার লাগে, আপনারা জানেন। তো হলের প্রভোস্টের সিগনেচার নেওয়ার জন্য আমি কিন্তু হল পর্যন্ত যেতে পারতাম না, বা হলে গেলে মানে একটা মানে ওরকম একটা হামলার শিকার হওয়ার জি, জি, আশঙ্কা স্বাভাবিক। ছিল, যার কারণে আমি সরোয়ার্দী হলের যেহেতু অ্যাটাচড, জি। আপনারা জানেন সরোয়ার্দী হলের তৎকালীন প্রভোস্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক জাহাঙ্গীর স্যার, তিনি বিএনপি পন্থী এবং ইউট্যাবের বর্তমান সেক্রেটারি। আচ্ছা। আল্লাহর রহমত যে উনি যদি আসলে আমার প্রভোস্ট না থাকতেন, তাহলে হয়তো বা আমি ফর্ম ফিল আপই করতে পারতাম না, প্রভোস্টের সিগনেচারই পেতাম না, আমাকে হেল্প করতো না। তখনকার তো ফ্যাসিবাদ আমলের যে স্বৈরাচারের সমর্থক যে টিচারগুলো আছে, তারা তো ছাত্রলীগের চেয়েও বেশি খারাপ ব্যবহার করতো জি। ছাত্র দলের সাথে। তো আল্লাহর রহমতে ইনি প্রভোস্ট হওয়ার কারণে আমি কিন্তু আসলে হল পর্যন্ত যাওয়ার লাগতো না। স্যার কিন্তু আমাকে এই ফর্ম ফিল আপে যথেষ্ট হেল্প করেছে, আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। ওই সময় বাবা মা খুবই আসলে চিন্তা করতো, এবং যেটা বলতেছিলাম যে আমার রুমমেট যে কোনো প্রোগ্রামে, যে কোনো আন্দোলন সংগ্রামে, আমি সবসময় আমার দুটা ফোন থাকতো, একটা বাটন ফোন, একটা অ্যান্ড্রয়েড ফোন। তো আমরা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বের হতে পারতাম না, কখন পুলিশ কি চেক করে জি। আপনারা তো জানেন, জি, যে জি। পুলিশ চেক করতো যে কোনো রকম আওয়ামী বিরোধী, বিএনপি রিলেটেড কোনো একটা ডকুমেন্ট পাওয়া মাত্রই মানে বিনা ওয়ারেন্টে জেলে দেখছি আমরা। নিত। তো যার কারণে প্রতিবার বাসা থেকে বের হওয়ার সময় রুমমেটের কাছে অ্যান্ড্রয়েড ফোনটা জমা দিয়ে আসতাম, আর বাটন ফোন ইউজ করতেন বাটন বাইরে ফোন এসে? নিয়ে আসতাম, আর তার কাছ থেকে বিদায় নিয়ে আসতাম যদি কোনো কারণে অ্যারেস্ট হই। আমার বাসায় একটু যেন ইনফর্ম করা হয় যে ভাই আচ্ছা, অ্যারেস্ট আপনি বাসার কথা বললেন, আপনার ফ্যামিলিতে মানে মানে পলিটিক্সটা কি সাপোর্ট করতো ওনারা? আমার পরিবার কট্টর বিএনপির সমর্থক, তবে বাবা সরকারি চাকরি করে, মা গৃহিণী। তারা আসলে স্বাভাবিকভাবেই মানে ভয়ে ভয়ে থাকতেন? থাকতো। আচ্ছা। তারা বারবার বলতো যে রাজনীতিতে যেন এতটা ইনভলভ না হই। তারা চিন্তা করতো, চিন্তার জায়গাটা স্বাভাবিক, যেহেতু পরিবারের বড় ছেলে, বাবা মার চিন্তা হওয়াটা স্বাভাবিক। তবুও কেন যেন দেশের টানে, দলের টানে, দশের টানে ছাড়তে পারি নাই। আচ্ছা। অনেক বাধা বিপত্তি আসছে, ফ্যামিলি থেকেও তারা নিরুৎসাহিত করছে। কখনো আসলে এমনও হয়েছে যে আমার মায়ের মন তো, মা কান্না করতেছে বিভিন্ন, একবার হামলার শিকার হইলাম যখন, মার জানাই নাই, কিন্তু নিউজ হয়ে গেছে বিভিন্ন নিউজ মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় যখন নিউজ হয়েছে, তো এটা তো মায়ের কাছে পৌঁছে গেছে, আমি কিন্তু মাকে জানাই নাই যে আমার উপর হামলা হয়েছে। তো আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, তো বললাম কিছু হয় নাই, ওটা আসলে একটু ভুয়া নিউজ। এরকম তখন মায়ের মন তো, স্বাভাবিক ভাই এটা। তো তার কাছে জি। বুঝাইতে হয়েছে আম্মাকে যে আসলে এটা ভুয়া নিউজ, আমার উপর কোনো হামলা টামলা হয় নাই। এরপরে মা তো কান্নাকাটি করতো। তখন একবার আমি কিন্তু আমার মাকে বললাম যে আম্মা, যদি 1971 এরকম কান্নাকাটি করতো প্রত্যেকটা মুক্তিযোদ্ধার মা, তাহলে কিন্তু দেশটা স্বাধীন স্বাধীন হতো হতো না। না। জি। সুতরাং কান্নাকাটি না করে আল্লাহর কাছে দোয়া করো, যেন যেই সংগ্রামে আছি, এই দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করার, স্বৈরাচার মুক্ত করার যে সংগ্রামে আছি, এই সংগ্রামে যেন আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করে, আমরা যেন সফল হই, দোয়া করো। তো এরপর থেকে আসলে একটা সময় তারা বুঝতে পারলো যে থামবো না, তারা এ নিয়ে আর কথা বাড়ায় নাই, শুধু চিন্তাই করে গেছে। তো 5 আগস্টের পরে আল্লাহর রহমতে এখন মনে হয় একটু তারা বুঝতে একটু পারছি। রিল্যাক্স। না ভাই, আমরা দেখলাম যে আপনি রাকসুতে ভিপি নমিনেশন, মানে ভিপির মতো একটা বড় মানে পদে আপনি নমিনেশন পাইলেন, সে আবার বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে। তো এটার স্টোরিটা কি ভাই? আপনি কেন ভিপিতে নমিনেশন পাইলেন? আরো তো অনেক আমরা দেখেছি, অনেক নেতাকর্মী ছিলেন। আপনার ভিপি নমিনেশনের কাহিনীটা একটু বলেন। আহ, আসলে আমাদের নমিনেশনটা তো এভাবেই হয়ে যায় নাই, আমাদের ইন্টারনাল কিছু জি, ক্রাইটেরিয়া জি। পূরণ করতে হয়েছে। আমাদের ইন্টারনাল যারা আমাদের নেত্রী পর্যায়ে আছে, যেমন আমাদের আহ, শ্রদ্ধেয় বড় ভাই সুলতান আহমেদ রাহি ভাই, রাহি ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি। সভাপতি, জহুরুল ভাই সেক্রেটারি। সেক্রেটারি, তারা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই। তো তাদের কিন্তু রাজপথে অনেক ত্যাগ আছে। জি, অবশ্যই আমরা আহ, দেখছি। সুলতান আহমেদ রাহি ভাই, জহুরুল ভাই, তারা কিন্তু ফ্যাসিবাদ আমলে অনেক নির্যাতনের শিকার। তো সেই লক্ষ্যে তারা আমাকে ছোট ভাই হিসেবে মনে করেছে। আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান ভাই, আমাদের একটি ইন্টারনাল মিটিং জি, হয়েছে। আমানুল তো আমান ভাই। আমানুল আমান ভাই, আমাদের ইন্টারনাল মিটিং হয়েছে, আমান ভাই আমাদের রাকসুর দায়িত্বে ছিলেন, জি, জি, জানি। এবং আমাদের একটি ভোটাভুটির হয়েছে অভ্যন্তরীণ আমাদের কমিটির। তো সেখানে আমি রাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করব, নির্বাচন করব হিসাবে আমি সে জায়গায় ইচ্ছা প্রকাশ করেছি। তো বিভিন্নভাবে আমাদের ভোটাভুটি হয়েছে, আমাদের যারা কমিটির ছাত্রদলের নেতাকর্মী আছে, তো সেখানে তারা মনে করেছে
তারা ভোট দিয়েছে, এভাবেই আসলে উঠে আসা। এমন না যে ভিপি চাইলাম দিয়ে দিল, সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে। বিষয়গুলো আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে ভাই, আমাদের যে রাকসু নির্বাচন হইলো অক্টোবরের দিকে, তো অক্টোবরের 16 তারিখ। জি জি, তো সেখানে তো আপনি আমাদের বিজিত ভিপি, সেই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে রাকসুতে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি হয়েছিল, যেহেতু একটা বড় প্যানেলের একটা ভূমিধস বিজয়, তো কি মনে হচ্ছে আপনার, বা ছাত্রদলের যে এত বড় একটা হার, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ 36 বছর পরে হয়েছে। তো সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে একটি প্যানেল, অর্থাৎ শিবিরের প্যানেল, তারা ভূমিধস বিজয় পেয়েছে। শিক্ষার্থীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শ্রেণীর অন্যতম একটি শ্রেণী। তো সেখানে তারা অবশ্যই বিচার বিশ্লেষণ করে ভোট দিয়েছে। জি। আপনারা জানেন, এই রোজার মধ্যে আমাদের রাকসুর বিতর্ক সম্পাদক তার ব্যক্তিগত একটি প্রোগ্রাম, একটি বাসার ছাদে 12 জন নিয়ে একটি প্রোগ্রাম করে এবং সেটাকে রাকসুর একটি কার্যক্রম হিসেবে জি, তাদের, আমরা দেখলাম যে ওখানে উনি মুড়ি মাখাইছিলেন। হ্যাঁ, ইশতেহার বাস্তবায়নের একটি মানে বললো যে রাকসুর ইশতেহার বাস্তবায়ন হচ্ছে। তো তার ব্যক্তিগত প্রোগ্রামকে রাকসুর প্রোগ্রাম বলে চালালো। এমনকি যে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু তাকে চিনেও না। এবং রাকসু যে 23 জনের বডি, আমাদের ভিপিজিএস এজিএস সহ 2-1 জন বাদে কাউকে তারা চিনেই না। তো আমি একটা প্রশ্ন রাখতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি এতই অবুঝ যে যাদের চিনে না, খোঁজ না নিয়ে ঢালাওভাবে ভোট দিয়ে দিছে? অবশ্যই এখানে কোনো না কোনো আপনার একটা। প্রশ্নটা একদমই যৌক্তিক ভাই, যে কেন, ঠিক আছে, বুঝতে পারছি। এরপরে যেদিন আপনারা আমাদের ফলাফল গণনা হলো, জি। আপনারা জানেন আমাদের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এসার এসব ফলাফল যখন গণনা হচ্ছিল, তখন কিন্তু সে খুব কম ব্যবধানের মানে এগিয়ে যাচ্ছিল। হুম, তখন কিন্তু শিবিরের কেন্দ্রীয় নেতারা সহ একটা মব সৃষ্টি করে আমাদের অডিটোরিয়াম দখল করে, কারেন্ট বন্ধ করে, এলইডি স্ক্রিন যেখানে জি, জি। ফলাফল গণনা দেখাচ্ছিল সেটি কিন্তু বন্ধ করে প্রায় 50 মিনিট তারা মব তৈরি করে ওটি দখলে রাখে। তো এরপরে আবার চালু করা হয়, তারপর থেকেই কিন্তু আমরা পিছাতে থাকি। তো এইগুলো কি আসলে ইঞ্জিনিয়ারিং বলবো নাকি ভোট ডাকাতি বলবো, আমি আসলে বুঝে আপনি আসি না। বুঝতে পারতেছেন। তারপরেও যেহেতু সাধারণ শিক্ষার্থীরা মেনে নিয়েছে, আমরা কিন্তু সেই ফলাফল মেনে নিয়ে ঘোষণা দিয়েছি রাকসুর পরদিনই, যেহেতু তারা যেভাবেই হোক ঘোষণা হয়ে গেছে যে তারা বিজয়ী। তা আমরা ফলাফল মেনে নিয়ে শিক্ষার্থীদের স্বার্থে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, তাদের সাথে কাজ করার জন্য, যে আপনারা আপনাদের ইশতেহার বাস্তবায়ন করবেন, আমরা প্রেসার গ্রুপ হয়ে কাজ করব। আমরা কিন্তু এই সুস্পষ্ট কারচুপি সত্ত্বেও আমরা এটা মেনে নিয়েছি রাজশাহী ভাই, আরেকটা বিশ্ববিদ্যালয়ের বিষয়, যে শিক্ষার্থীদের আপনার একটা স্বার্থে। ইন্টারভিউ দেখেছিলাম, যে আপনি সেখানে বলেছিলেন যে আসেন আমরা একসাথে ক্যাম্পাসের জন্য কাজ করি। আপনি তাদেরকে খুব হাম্বলি ইনভাইট করেছিলেন ক্যাম্পাসের সার্বিক উন্নয়নের জন্য। তো ওনারা কি আপনার ডাকে কি সাড়া দিয়েছিল? আমার স্পষ্ট মনে আছে, মানে সেখানে আমি বলেছিলাম যে আপনারা যেভাবে রাজনীতি করছেন, গুপ্ত রাজনীতি, এই গুপ্ত রাজনীতি বাদ দিয়ে প্রকাশ্যে আসেন। যে আমরা ছাত্রদল পরিচয়ে, আপনারা ছাত্র শিবির পরিচয়ে শিক্ষার্থী বান্ধব কাজের, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার একটা প্রতিযোগিতা করি। যে জি। আমরা একটা ভালো কাজ করলে আপনারা সেটাকে ওভারটেক করে আরো ভালো কাজ করুন, এভাবে তাদের অনুরোধ জানিয়েছিলাম। তো আপনারা দেখেন যে শিবিরের বিরুদ্ধে একটি প্যানেল কিন্তু ইলেকশন করেছিল, প্যানেলটির নাম মনে নেই। সেই প্যানেল থেকে বিজয়ী আমাদের জিএস আম্মার সাহেব। সেই আম্মারের প্যানেলের তারা কিন্তু শিবিরের এন্টি শিবির হিসাবে স্ট্যাবলিশড হয়। আমার এই প্যানেলের নাম কি ছিল? আচ্ছা, ভাই, আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল। হ্যাঁ, আধিপত্য বিরোধী ঐক্য পরিষদ বা এরকম কিছু একটা। তো সেখানের তারা কিন্তু শিবির বিরোধী হিসেবে স্ট্যাবলিশড হয়ে নির্বাচন করলো এবং নির্বাচনে হারার পরেই সেই প্যানেলের ভিপি। আপনারা কিন্তু জানেন যে নির্বাচনের মধ্যে সেই ভিপি এবং এজিএস দুজন তারা নির্বাচন বর্জন করলো এবং নির্বাচনের পরপর তারা হঠাৎ করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ভাইটাল পোস্টে আত্মপ্রকাশ করলো। কিভাবে সম্ভব ভাই? শিবিরের বিরুদ্ধে ইলেকশন করে, শিবিরের বিরুদ্ধে বদনাম করে, শিবিরের বিরুদ্ধে নিজেদেরকে দাবি করে যে ট্যাগ দিবেন না, তাদেরকে শিবিরের বি টিম বলা হলে তারা রাগ করতো যে আমাদের ট্যাগ দিবেন না। 2 দিন পরে তারা কিন্তু ঠিকই এই মেহেদী সজীব সাহেব, আকিল জি, বিন জি। তালেব, তারা কিন্তু খুব সুন্দর করে, আমারই ছোট ভাই, ক্যাম্পাসের ছোট ভাই, তারা খুব সুন্দর করে আত্মপ্রকাশ করলো যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের মিডিয়া ও প্রকাশনা সম্পাদক। এই যে ছল চাতুরি, এই ছল চাতুরি ছেড়ে তাদেরকে আমি কিন্তু আহ্বান জানিয়েছিলাম যে আপনারা প্রকাশ্যে আসেন। এখন তো ছাত্রলীগ নেই, জি।
না, আপনাদেরকেও ছাত্রলীগ নির্যাতন করেছে একসময়, আমরা নির্যাতনের শিকার হয়েছি। একসময় আপনারা নিজেদের পরিচয় গোপন করে ছাত্রলীগের কমিটির ভিতরে ঢুকে গিয়েছেন। আমরা আসলে আদর্শের যেই জায়গা। এক জায়গা, সেই আদর্শের জায়গা থেকে আমরা আসলে পারিনি। তো এখন ছাত্রলীগ নেই, আপনারা আপনাদের পরিচয় প্রকাশ করুন, পরিচয় প্রকাশ করে আপনারা আসুন। তারা কিন্তু সেই ডাকে সাড়া দেয়নি, এখনো কিন্তু সেই গুপ্তভাবেই রাজনীতি করেই যাচ্ছে। তাদের ভাই আসলে মেইনলি ইন্টেনশনটা কি, যে তারা কেন পরিচয় প্রকাশ করতে চাচ্ছে না? কি সমস্যা? আপনি প্রকাশ করলে কি হবে ভাই? আমি একটা উদাহরণ দেই, ১ নম্বর উদাহরণ দেই, সেটা হচ্ছে চিটাগাংয়ে আপনার মনে আছে কিনা বামপন্থী কোনো একজন মানে ছাত্র নেত্রীকে জি, জি, জি। একটা লোক লাথি দিল। হুম। মনে আছে? লাথি দেওয়ার পরে সেটা কিন্তু খুব ভাইরাল হলো এবং হুম। আন্দোলন হলো। পুরো বাংলাদেশে কিন্তু এটা নিয়ে তোলপাড় হলো। সর্বপ্রথম তারা অস্বীকার করলো যে এই লোকের সাথে জামাতে ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরে জড়িত। জি। কোনো যোগসূত্র নেই, তার সাথে কোনো সম্পর্ক নেই। তারা কিন্তু একদিনের মধ্যে সেই চিটাগাং মহানগর জামাতের নেতা, তার সাথে বিভিন্ন ছবি, বিভিন্ন প্রোগ্রামের ছবি যখন ভাইরাল হলো, তখন তারা একদিনের মধ্যে তারা এই জামাত ইসলাম থেকে তাকে বহিষ্কার করলো। আচ্ছা। তারপরে বহিষ্কার করার পরে ৩ দিন পরে ওই ছেলেকে জামিনে ছাড়িয়ে এনে তাকে আবার জামাত ইসলামকে ফুলের মালা দিয়ে বরণ করলো। এই যে ভণ্ডামি, যখন একটা ছেলে কুকর্ম পোস্টে এরকম উল্টাপাল্টা কিছু কমেন্ট ছিল। হ্যাঁ, তো দেখা গেল প্রথম দিকে ওই ওই ছেলেটা হচ্ছে, মানে ওই ভাইটা হচ্ছে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। ইনস্ট্যান্ট ১ মিনিটের মধ্যে আইডি ডিঅ্যাক্টিভেট। তারপরে হচ্ছে দেখা গেল যে ওগুলা কোনো, মানে এই যে ফেসবুকের যে ইয়াগুলো থাকে, ওগুলা কিছুই নাই। নাই, মানে অস্বীকার বুঝতে করে ফেললো, পারলাম। জি, অস্বীকার। জি, তো জি। এটাই তাদের গোপন থাকার এক নাই যে আসলে তারা কিন্তু আহ, উম, ছলচাতুরি রাজনীতি করে এবং বিভিন্ন কুকর্ম করে ওটা যেন ছাত্র শিবিরের উপরে দায় না আসে, হুম। এর জন্য তারা গোপন থাকার চেষ্টা করে। এটা একটা অনেক বড় স্ট্র্যাটেজি ভাই এটা। যাই হোক, আপনারা পারবেন না এটা করতে। ভাই আপনি এতগুলা কথা বললেন। তাহলে আমি ধরেন আমি একজন নিরপেক্ষ সাধারণ শিক্ষার্থী, যে আমি কেন ছাত্র দলে যুক্ত হব? কেন আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হব না? বা কেন আমার ছাত্র দলে যুক্ত হওয়া উচিত? হ্যাঁ, দেখেন, আমি ছাত্র দলে কেন যুক্ত হওয়া উচিত, আমি এটাকে একটু মানে ছাত্র শিবিরে কেন যুক্ত হবে না এবং ছাত্র দলে কেন যুক্ত হবে, আমি জি, এটা জি। ২ পার্টে বিভক্ত করে উদাহরণ দিই। একটা পার্ট হচ্ছে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি জি। পর্যন্ত, এবং দ্বিতীয় পার্ট ২০২৬ সালের ১৩ই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত। আপনারা দেখেছেন যে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে মোটামুটি আহ, একটা জামাতের আধিপত্য চলে এসেছিল। তারা বিভিন্ন আহ, আহ, প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জামাতিকরণ করা হয়েছে। এটি অস্বীকার করার কোনো কায়দা নেই। তো আমাদের বিভিন্ন জায়গায় তারা যখন ক্ষমতায়, জি, জি। মানে অঘোষিতভাবে কিন্তু ছাত্র শিবির ক্ষমতা চালিয়েছে, এবং আপনারা প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে দেখেছেন তারা কিন্তু একদম সরকার দলীয় সুবিধা নিয়ে তারা কিন্তু ছাত্র সংসদ ইলেকশন করেছে। তো ওই সময়ে তারা যেভাবে গুপ্ত থেকে পরিচয় গোপন রেখে হলগুলো দখল করেছে, অবশ্যই হল দখল করেছে। এখনো খোঁজ নিয়ে দেখুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে যে ছাত্র লীগের যে সিটগুলো ছিল, সেই সিটগুলো কিন্তু ছাত্রলীগ সিট কাটে নাই। সেখানে ছাত্র শিবিরের ছেলে পেলে তারা উঠে গিয়েছে, অথবা ছাত্রলীগের যারা ছাত্র শিবিরের যারা ছাত্রলীগের গুপ্ত ছিল, তারা ভোল পাল্টিয়ে তারা হলগুলো দখল করে বর্তমানে নিরপেক্ষ শিক্ষার্থী ভান ধরেছে। বুঝতে পারছি। এবং তারা বারবার বলেছে যে ছাত্র দল ছাত্রলীগ সমান। এইটা কিন্তু তারা ন্যারেটিভ স্ট্যাবলিশড করে ফেলেছে। আমি বলবো ছাত্রলীগ আর ছাত্র শিবির সমান, বরং ছাত্র শিবির ছাত্রলীগের চেয়ে নিকৃষ্ট। কারণ ছাত্রলীগ তাদের পরিচয় দিয়ে ছাত্রদের অধিকার বঞ্চিত করত, আর ছাত্র শিবির নিজেদের মানে গুপ্ত রেখে। সাংগঠনিক সুবিধা নেওয়ার জন্য, সংগঠনের স্বার্থে তাদের পরিচয় গোপন রেখে সাধারণ শিক্ষার্থী সেজে সাধারণ শিক্ষার্থীদের তাদের কিন্তু অধিকারগুলো মানে হরণ করে। তো আরেক পার্ট যদি দেখেন, যে ১৩ই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত বিএনপি গভর্নমেন্ট ফর্ম করার পর থেকে জি। অনেকেই ভেবেছিল যে শিবিরের ছেলেপেলেদের উপরে হামলা হবে, শিবিরের ছেলেপেলেদের ধরে ধরে হল থেকে বের করে দেওয়া হবে, তাদের উপরে একটা অন্যায় নির্যাতন করা হবে, এবং আমরা ছাত্রদল ঢালাওভাবে হলের সিটগুলো দখল করব। আপনারা দেখবেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহসভাপতি,
এখনো পর্যন্ত আমি দেখি নাই রাজশাহী বিশ্ববিদ্যালয় না, পুরো বাংলাদেশে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দল ক্ষমতায় আছে এই পাওয়ারটি দেখিয়ে বুক ফুলিয়ে চলেছে। বরঞ্চ এখনো আমরা চেষ্টা করছি, তারেক রহমান যেমন ক্ষমতায় আসার পর থেকে সাধারণ জীবনযাপন করার চেষ্টা করছে, বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত বিশ্বের বাংলাদেশকে যাতে উন্নত বিশ্বের রাষ্ট্রগুলোর পাশাপাশি দাঁড় করাতে পারে সেই চেষ্টা করছে। আমরাও কিন্তু ওইভাবেই চেষ্টা করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় না, বরঞ্চ বাংলাদেশের যত ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে যেন ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে পারে। তা আমরা কিন্তু ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করি নাই, ছাত্র শিবির ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। তো আপনারাই জবাব দিন যে ছাত্ররা কি যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের পক্ষে তাদের পক্ষে কথা বলবে, নাকি যারা ক্ষমতা পেয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে তাদের ম্যান্ডেট নিয়ে কাজ করে তাদের পক্ষে থাকবে? আচ্ছা ভাই, আরেকটা বিষয় সেটা হলো যে আমি নিজেও রাকসুর টাইমে দেখেছি, আমরা সবাই দেখেছি, আমরা তো রাবির স্টুডেন্ট আছি, যে টেস্টি ট্রিটের একটাও প্যাকেট ফাঁকা থাকতো না। হ্যাঁ, তো তারপরে দেখলাম এই জাতীয় নির্বাচনের পর থেকে আমরা সেরকম শিবিরের কোনো, তারা যে কথাটা বলে ওয়েলফেয়ার পলিটিক্স, সেটাও এখন আমরা দেখছি না। তো আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন, যে ওই সময় তাদের কোনো অভাব পড়েছিল না, কিন্তু এখন তাদের ওরকম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না? আপনারা দেখেছেন যে রাকসুর আগে পুরো ক্যাম্পাসের আপনি আনাচে কানাচে যেখানেই যান আতরের গন্ধে ম করে। ছাত্র শিবির এত আতর বিতরণ করেছে, শিক্ষার্থীদের ভালোবাসা বিতরণ করেছে, এবং যেখানে তারা বিভিন্নভাবে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের খাবার খাইয়েছে, তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়েছে, এবং তাদের যে ইশতেহারগুলো বা সাহিত্য আমি মনে করি যে কবি নজরুল বা রবীন্দ্রনাথ এসেও এত সুন্দর সাহিত্যিক ভাষায় ইশতেহার রচনা করতে পারতো না, তারা যেভাবে এটা তৈরি করেছে। রাকসুর পরবর্তী সময়ে যেখানে রাকসুতে তারা টেস্টি ট্রিটে স্যান্ডউইচের সরাসরি রাকসু পরবর্তী সময়ে এই গত রোজার মাসে আপনারা জানেন যে রাকসুর দাওয়াতে ইফতার সাধারণ শিক্ষার্থীদের ইফতার দাওয়াত দেওয়া হলো, এবং সেখানে তারা বলল যে মাংস থাকতেও পারে নাও থাকতে পারে, পছন্দ হলে আসবেন, না হলে রেস্টুরেন্টে চলে যাবেন। আমাদের আপনি এটা যেটা জানেন যে রাকসুর একজন প্রভাবশালী সম্পাদক সে বলেছে যে আপনারা আসলে আসেন, না আসলে না আসেন, রেস্টুরেন্টে চলে যান, আপনাদের খাওয়ানোর তো ঠেক আমাদের নাই। যে জায়গায় রাকসুর আগে হাত পায়ে ধরে টেস্টি ট্রিটের স্যান্ডউইচ খাইয়েছে, রাকসুর পরেই তাদের আচরণ চেঞ্জ। এরপরে দেখেন যে রাকসুর ইশতেহারের মধ্যে যেগুলো ছিল, এই যে ইকার আজকে ইকার প্যারালাইজড হয়ে পরিবহন সেক্টর সেখানে পড়ে আছে, রিকশায় করে আসলাম ভাই। এই হলো তাদের অবস্থা। আপনি একটু আগে যে কথাটা বললেন যে হচ্ছে ওই যে উনি যে কথাটা বলেছিলেন যে হচ্ছে আপনারা খাবার পাইলে পাইতে পারেন, না পাইলে পাবেন না, আপনারা এতটাই বড় লোক, এই টাইপের কিছু রেস্টুরেন্টে যেয়ে খান। তো এই পোস্টটা যখন আমাদের সামনে আসে ভাই, আমরা সবাই মিলে আমাদের ব্যাচের গুলো সবাই মিলে প্ল্যান করছিলাম যে আমরা আজকে ওখানে ইফতার করতে যাবো, হোয়াট এভার, ইফতারই তো। এই পোস্টটা দেখার পর আমরা প্রত্যেকে এই যে এখানে বসে মুড়ি দিয়ে মুড়ি মাখা করে ইফতার করছি, আমাদেরও যাওয়ার ইচ্ছা হয় নাই। সো এটা খুবই, আমার বিশ্বাস যে ম্যাক্সিমাম এটা নেগেটিভ ভাবেই নিয়েছে। আর ভাই আমরা অলরেডি জেনে গেছি যে আসলে রাকসু কাইন্ড অফ না টোটালি একটা ব্যর্থ একটা বিষয়। দেখেন আমাদের রাকসুর ভিপি আমার বড় ভাই জাহিদ ভাই, আমার মনে হয় যে তিনি একদম ইসলামের বিধান সম্পূর্ণভাবে পালন করেন। কোন বিধান? পর্দা। তিনি এতভাবেই পর্দা করেন, সাধারণ শিক্ষার্থীরা তার চেহারা দেখতে পায় না। তিনি তার চেহারা, তার শরীর সবসময় আড়ালে রাখতে পছন্দ করেন, কারণ ইসলাম পর্দা করতে বলেছেন। তিনি হয়তোবা ওই হুকুমটি পালন করে। মাঝে মধ্যে ফেসবুক স্ট্যাটাস দিলে জানা যায় যে ভিপি আসলে আছেন। এরপরে আপনি দেখবেন যে তাদের যে ইশতেহার, 12 মাসে 24টি ইশতেহার তারা পালন করবেন, তারা কিন্তু একটি ইশতেহারও পালন করতে পারেনি। বরঞ্চ বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে টাকা খরচ করে তারা সেটা রাকসুর নামে চালিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফান্ড, প্রশাসনের ফান্ড আর রাকসুর ফান্ড এক না। প্রশাসন আর রাকসু আলাদা জিনিস। প্রশাসন হলো বিশ্ববিদ্যালয়ের পরিচালনা যারা করবে, আর রাকসু হচ্ছে শিক্ষার্থীদের সংগঠন, এটি সামাজিক সংগঠন। রাকসুর আলাদা ফান্ড থাকবে। আর ওয়েলফেয়ার পলিটিক্স কথা বললেন, যে শিবির যে ওয়েলফেয়ারটা করে, নির্বাচনের আগে 2 মাস ওয়েলফেয়ার পলিটিক্স করে, নির্বাচনের পরে তারা আবার গায়েব হয়ে যায়। ওয়েলফেয়ার পলিটিক্স তো আসলে ছাত্র সংগঠনের কাজ না। ওয়েলফেয়ার পলিটিক্স করবে যারা লোকাল পলিটিক্স করে,
যারা ন্যাশনাল পর্যায়ে পলিটিক্স করে, যে একটা গ্রামে একজন লোকের জি, ঘর জি, নাই, জি। ঘর উঠিয়ে দিবে, একজন লোকের ব্যবসা নাই, ব্যবসা প্রতিষ্ঠান করে দিবে, একটি চায়ের দোকান করে দিবে, একটি ভ্যান কিনে দিবে, এটা লোকাল পলিটিক্স। ছাত্র রাজনীতি আসলে ওয়েলফেয়ার পলিটিক্স হতে পারে না, কারণ ছাত্র রাজনীতি যদি ওয়েলফেয়ার পলিটিক্স ভিত্তিক হয়ে যায় তাহলে কিন্তু ছাত্র রাজনীতির মেরুদণ্ড ভেঙে যাবে। কেন? ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য যে ছাত্রদের অধিকার কোথায় হরণ করা হচ্ছে সেখানেই প্রতিবাদ করতে হবে, ছাত্রদের অধিকার থেকে কোথায় বঞ্চিত করা হচ্ছে সেখানে গিয়ে আন্দোলন করে শিক্ষার্থীদের পাশে নিয়ে ওই ওই অধিকার আদায় করে নিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক যেটি আমি পাই আমার অধিকার, হলে একটি সিট পাওয়া, জি। হলে একটি সিট পাওয়া হলো আমার অধিকার। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে আমাকে বঞ্চিত করে, আমাদের ছাত্র রাজনীতি যারা আমরা করি, আমাদের কাজ হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের অধিকার আদায় করে নিব, নতুন হল বানিয়ে আমার সিট আমি বুঝে নিব। এখন যদি আমি ওয়েলফেয়ার পলিটিক্স করে বিল্ডিং ভাড়া নেই, বিল্ডিং ভাড়া নিয়ে শিক্ষার্থীদের রাখা শুরু করি এবং বলি যে এটা আমার ইশতেহার বাস্তবায়ন করলাম, তোমাদের আবাসনের ব্যবস্থা করলাম, আরে ভাই এটা তো তোমার কাজ না, এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। আমি যে আমার অধিকার বুঝে নিব, এটা অধিকার বুঝে নেওয়া তো ভুলিয়ে দিচ্ছেন এই সমস্ত ওয়েলফেয়ার পলিটিক্স করে। একটা হচ্ছে হ্যাঁ, মাঝে মধ্যে যেটা শিক্ষার্থীদের উপকার করা আর ওয়েলফেয়ার, একদম আমরা ওয়েলফেয়ার করব যেখানে না করলি নয়, কিন্তু আমাদের রাজনীতিটা যেন একদম ওয়েলফেয়ারের উপরে নির্ভরশীল না হয়ে যায়। আমরা ওয়েলফেয়ার বোঝাতে পেরেছি? ছাত্র রাজনীতি হবে অধিকার আদায়ের রাজনীতি, ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি। ছাত্র রাজনীতি কখনোই ওয়েলফেয়ার ভিত্তিক রাজনীতি হতে পারে না। ওয়েলফেয়ার হবে কিন্তু ওয়েলফেয়ার উইদাউট ফান্ড, যে বিষয়টা। হ্যাঁ, ভাই ওয়েলফেয়ার করতে করতে ভাই একটা ওয়েলফেয়ার ছাত্রাবাস আছে। সো ওটা আমি শুনছি যে ওটা নাকি শিবিরের, মানে ইসলামী ছাত্র শিবিরের মেস। তো এই বিষয়টার সম্পর্কে আপনি কি কিছু জানেন ভাই? মানে আমি জানি না, দ্যাটস ওয়াই আস্ক করলাম। এটা আমিও আসলে কখনো যাই নাই, আমি শুনছি যে ওয়েলফেয়ার তাদের একটি মেস আছে, সেখানে নাকি শিবিরের উম, তাদের মানে কার্যালয় প্লাস তাদের সেমিনার আছে, এবং কয়েকটা 5 তলা বিল্ডিং সম্ভবত, এবং কয়েকটা ফ্লোরে মেস আছে। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা বিশেষ করে আমি শুনেছি ফার্স্ট ইয়ারের ছেলেদের টার্গেট করে সেখানে উঠায় বিনামূল্যে রাখে, আমি যেটুকু শুনেছি, আমি জানি না, যে এর ফলে নাকি তাদেরকে মানে ওই যেটা বলা হয় ছাত্র শিবিরের ব্রেন ওয়াশ, সেটা নাকি করে। এখন তারা বলে যে শিক্ষার্থী থাকার জায়গা নাই, হলে সিট পায় নাই, তাই আমরা তাদের সেবা করি। প্রশাসন এবং রাষ্ট্র দুইটা আলাদা জিনিস, আলাদা বিষয়, জি। দুইটা আলাদা জিনিস। প্রশাসন যদি ছাত্রদের কোনো অধিকার হরণ করে, ছাত্রদের ম্যান্ডেটের বাইরে গিয়ে কোনো কাজ করে, রাকসুর কাজ হচ্ছে সেটা তুলে ধরা, শিক্ষার্থীদের জন্য প্রশাসনের মাধ্যমে সমন্বয় করে, মানে যদি প্রয়োজন বোধে আন্দোলন করে শিক্ষার্থীদের অধিকার আদায় করা। যেখানে দেখতেছে যে প্রশাসন শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করতেছে, সেখানে গিয়ে রাকসু তালি দিচ্ছে, নকিব স্যার। এই দৃশ্য আমরা দেখেছি। তো এখানে রাকসু কিভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ আমি বলবো, তো আমি বলতেছি 6 মাস প্রায় শেষ, জি। আর 6 মাস আছে এই সংসদের মেয়াদ। তো তারা বলেছে 12 মাসে 24টি ইশতেহার তারা বাস্তবায়ন করবে। যেই ইশতেহার দিয়েছে এটা নাকি তাদের জন্য 1-2 এর ব্যাপার, 6 মাসে তারা এটা পূরণ করে ফেলবে। খুব সম্ভবত এই কারণেই তারা প্রথম 6 মাসে কোনো ইশতেহার বাস্তবায়ন করে নাই, হয়তোবা 6 মাসে 24টি ইশতেহার বাস্তবায়ন করবে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটাই আশা করব, যেই 24টি ইশতেহার দিয়ে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছিলেন, সেই 24টি ইশতেহার যেন এই 6 মাসের মধ্যে বাস্তবায়িত হয়। তার যদি না করতে পারেন তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বিতাড়িত হবেন। আরেকটা বিষয় ভাই, যে রাকসু এখন মোটামুটি সবার কাছেই ব্যর্থ। এটা সত্যি কথা ভাই। আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে ব্যর্থ। আপনার কাছে কি মনে হয়েছে? মানে হোয়াট আর দ্য রিজনস? কারণগুলো কি ভাই? যে কি কারণে আমাদের রাকসু ব্যর্থ হয়ে গেল? তারা তো হইলো। তারপরে ব্যর্থ হইলো কেন? দেখেন, রাকসু ব্যর্থ হওয়ার একটা কারণ, অধিক দলীয়করণ হয়ে গেছে রাকসুটা। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে রাকসুটা এখন শিবিরের কেন্দ্রীয় কার্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যালয় হলো রাকসু। ভর্তি পরীক্ষার সময় আপনারা খেয়াল করেছেন কিনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির প্রতিটি সেন্টারের সামনে বড় করে তারা স্টেজ করে, প্যান্ডেল করে শিক্ষার্থীদের সহায়তা দিয়েছেন। জি। মানে এই যে যেই মাঠটিতে বসে আছি, এই মাঠের ওই কর্নারে ছোট্ট একটি 7 ফিট বাই 4 ফিট একটি প্যান্ডেল করে রাকসু একটি প্যান্ডেল করেছিল, যেখানে কয়েকটা কলম ছিল, দেখলাম কেউ আসলে কলম দিচ্ছে। রাকসুর যারা নির্বাচিত প্রতিনিধি, ভিপি, এজিএস, অন্যান্য সম্পাদক, তারা রাকসুর প্যান্ডেলে বসে কাজ না করে ছাত্র শিবিরের প্যান্ডেলে বসে কাজ করছে। সেম ভাই, এটা লজ্জার বিষয় একটা। তো যখন রাকসুটা ছাত্রীদের কল্যাণে কাজ না করে
শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করবে, শিবির না যে কোনো ছাত্র সংগঠনের বা বাইরের কারো এজেন্ডা বাস্তবায়ন করতে যাবে, তখন সেটি তো ব্যর্থ হবেই। কারণ রাকসুর কাজ, আমি মনে করি তারা আসলে ব্যর্থ না। তাদের যে এজেন্ডা ছিল, তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন, সেই দলীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে তারা কিন্তু সফল। কিন্তু এখানে রাকসু ব্যর্থ হয় নাই, এখানে ব্যর্থ হয়েছে শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা যেই আশা নিয়ে তাদেরকে নির্বাচিত করেছিল, তারা সেই আশার গোড়ে বালি দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে তারা সফল হয়ে গেছে, ব্যর্থ হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরা। ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম একটি বৃহৎ ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের অনেক ত্যাগী নেতা কর্মীরা আমরা দেখেছি যে সেন্ট্রালে তারা সেভাবে যায়নি। এবং আমি যদি এখন বলি যে আমাদের রাহি ভাই সভাপতি, আমাদের জহুরুল ভাই সেক্রেটারি, ওনারা সহ আরও অনেকে আছেন যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন। তো তারা আসলে ভাই কেন যেতে পারেনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে? আর হচ্ছে আপকামিং কি হচ্ছে, যেতে কি পারবেন কিনা? দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একটি সোনালী অতীত আছে। তা সেই সোনালী অতীতগুলোর এক একজন উদাহরণ রুহুল কবির রিজভী, জি, আমার ডিপার্টমেন্টটা বড় ভাই, হারুনুর রশিদ হারুন, তাইফুল ইসলাম টিপু। রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি এবং রাকসুর ভিপি থেকে গিয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন। তাইফুল ইসলাম টিপু ভাই বিএনপির সহদপ্তর সম্পাদক ছিলেন। এবং আপনারা হারুন ভাইকে সবাই চিনেন, এমপি হারুন নামে, যিনি 18 সালের যে রাতের ভোটের ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু আওয়ামী লীগকে চাপে রাখার, সংসদে চাপে রাখার অন্যতম একজন কারিগর ছিলেন। সেই হারুন ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রোডাক্ট। তো আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আমাদের যে প্রতিভাগুলো রয়েছেন, তারা জাতীয় পর্যায়ে গিয়ে বেশ অবদান রাখার মতো। তবে অত্যন্ত দুঃখের সাথে যে বিভিন্ন কারণে গত কয়েকটা কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আসার পরে তার রাজনীতিটা কিন্তু হয়ে গেছে আসলে মেধাভিত্তিক। আপনি দেখেছেন যেখানে যেই পদে যে যোগ্য, যার মেধা আছে, তাকে কিন্তু মূল্যায়ন করছে। তো সেই দিক থেকে আমরা আশা করতেই পারি আমরা বিগত বছরে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমরা অবহেলার শিকার হয়েছি, এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটি সদয় দৃষ্টিতে দেখবেন এবং আমাদের রাহি ভাই, জহুরুল ভাই সহ অন্যান্য যারা সিনিয়র, তারা কিন্তু অনেক ত্যাগী, যথেষ্ট যোগ্য, তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়ন করবে, এটা আমরা মন থেকে চাই। ভাই, তারেক রহমান স্যারের কথা মনে হলো যে আপনি ওনার সাথে দেখা করার মতো একটা বড় সুযোগ পেয়েছিলেন। তো ভাই, এই কাহিনীটা কি যে আপনার সাথে তারেক রহমান স্যারের যে দেখাটা হলো? স্যারের সাথে আমার কথা হয়েছে রাকসুর মধ্যে, ফোনে, অডিও কলে কয়েকবার কথা হয়েছে। তবে মানে যদি বলি ফেস টু ফেস, 2বার কথা হয়েছে। একবার স্কাইপেতে, তখন স্যার লন্ডন, আর আরেকবার বাংলাদেশে আসার পরে। তো যখন সর্বপ্রথম তার সাথে ফেস টু ফেস কথা হয়, তখন একটা রাকসুর পরপর আমরা জানি না, আমাদেরকে বলা হলো যে একদিন বিকাল 3:16, আমি টাইমটা উল্লেখ করে রেখেছি বা মনে রেখেছি এই কারণে, আসলে এটা আমার জীবনে একটি স্মরণীয় ঘটনা। তাই যে 3:16 আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো যে আগামীকালকে একটি সেমিনার আছে, সেই সেমিনারে যোগ দিতে হবে, এই যে ট্রেনের টিকিট, বিকাল 4টার টিকিট। 3:16 আমি তখন কেবল খেতে বসলাম বাহিরে একটি হোটেলে। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমে গিয়ে খুব দ্রুত রেডি হয়ে 4টার ট্রেন ধরার উদ্দেশ্যে স্টেশনে চলে গেলাম। রাত থাকলাম। পরের দিন একটা সেমিনার ছিল, ইউট্যাবের সেমিনার। আপনারা জানেন ইউট্যাব হলো জাতীয়তাবাদী আদর্শের যারা শিক্ষক আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদের সংগঠন ইউট্যাব। তো সেই ইউট্যাবের একটি সেমিনার ছিল। সেই সেমিনারে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রধান আলোচক ছিলেন। তো সেই সেমিনার, আমরা জানি যে এই সেমিনারের উদ্দেশ্যে আমরা ঢাকা গিয়েছি, আমরা কিন্তু জানি না কেন গিয়েছি। তো সেমিনার শেষ করে আমাদেরকে সেমিনার শেষ করতে করতে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে নিয়ে যাওয়া হলো বিএনপির গুলশান কার্যালয়, অর্থাৎ চেয়ারম্যানের যে কার্যালয়, সেই কার্যালয়ে। আমরা হয়তো ভেবেছি যে এই কার্যালয়ে বিভিন্ন নেতারা, আমাদের স্থায়ী কমিটির মেম্বাররা থাকেন, মহাসচিব থাকেন, তাদের সাথে দেখা হবে।
তো আমরা খুশি তাদের সাথে দেখা হবে। আমাদেরকে নিয়ে বসানো হলো, অনেকক্ষণ কথা বললাম। তো আমরা তখনও জানি না আসলে কার সাথে দেখা হবে এখন, মহাসচিবের সাথে নাকি সালাউদ্দিন আহমেদ স্যারের সাথে নাকি স্থায়ী কমিটির অন্য মেম্বার বা কারোর সাথে, আমরা কিন্তু জানি না। হঠাৎ করে আমাদের ডাক আসলো, আপনারা আসেন। এর আগে আমি কখনো স্কাইপি রুমে যাই নাই, আমি জানি না আসলে এটা স্কাইপি রুম। স্কাইপি রুমে ঢুকলাম, আমি জানি না এটা স্কাইপি রুম। আমি ভাবছি হয়তো বা আমাদের কোনো হাই কমান্ডের কোনো নেতা। তো ভিতরে ঢুকে দেখি বড় স্ক্রিনে আমাদের চেয়ারম্যান। আমরা ঢোকার সাথে সাথে আমরা হা করে তাকাইছি, মানে মানে সালামটা যে দিব, মানে হতভম্ব যে সালাম যে দিতে হবে, আমি একটু নিস্তব্ধ হয়ে গেছি। স্যার একদম নাম ধরে বললেন, আবির, জীবন, এসা, তোমরা ভালো আছো? তারপর আমরা মানে এই কথা বলার পরে আমরা সালাম দিয়ে বললাম, স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? মানে আমরা টোটালি জানতামই না যে আজকে আমাদের, সারপ্রাইজড। হ্যাঁ অবশ্যই সারপ্রাইজড। স্যার যে আমাদেরকে ডাকছেন বা স্যার আমাদের সাথে স্কাইপি করবেন, কথা বলবেন, আমাদেরকে একদম স্কাইপি রুমে ঢোকার আগ পর্যন্ত ব্যাপারটা গোপন রাখছে, আমরা নিজেরাই জানি না। আসলে এটা মানে জীবনে যত সারপ্রাইজ পেয়েছি তার মধ্যে অন্যতম সেরা দুটি। আরেকটি হলো রাজশাহীতে যে আমাদের সমাবেশটি হলো, আমরা কিন্তু জানতাম না যে আসলে স্যার আমাদের রাখবেন। তো সেখানে রাত ৩টার সময় আমাদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর ভাই, ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর ভাই রাত ৩টার পরে ফোন দিল। আমি তখন মানে ঘুমাসতেছে না উত্তেজনায়, যে পরের দিন চেয়ারম্যান রাজশাহীতে আসবেন, আমরা আবার তাকে সামনাসামনি দেখব। তো এর মধ্যে ফোন দিয়ে বলল যে, আবির, তোদের 3টা কার্ড, 4টা কার্ড, নার্গিস আমাদের ছাত্রদল মনোনীত যে ক্রীড়া সম্পাদক, সে কিন্তু বিজয়ী, তো তার কার্ড বরাদ্দ হয়েছে। তখন আমি বললাম যে, ভাই নার্গিস তো ঢাকায়, ওর একটা লিগ চলতেছে, যেহেতু জাতীয় ফুটবল টিমের মেম্বার, তো বললাম ওটা লিগ চলতেছে, ও তো রাজশাহীতে নাই। তখন বললো যে, তাহলে তোদের 3টা কার্ড বরাদ্দ হয়েছে, তোরা কিন্তু সকালে স্টেজে থাকবি। তো স্টেজে থাকলাম সকালে গিয়ে, সে সকাল থেকে অপেক্ষা কখন চেয়ারম্যান আসবে, চেয়ারম্যান আসবে। চেয়ারম্যান যখন আসলো, আবার তাকে সামনাসামনি, মানে এইবার হলো সবচেয়ে কাছাকাছি। মানে মনে হচ্ছে, মানে কয়েকবার মনে হচ্ছে যে আসলে কি বাস্তব নাকি স্বপ্ন, চেয়ারম্যান আমার সামনে। তো আমরা পিছনের সারিতে বসা, সেখানে সবাই আমাদের যারা ধানের শীষে নমিনি ছিল তারা সামনের সারিতে, আমাদের অন্যান্য নেতারা, সিনিয়র নেতারা সামনে, আমরা পিছনে বসা। সেখানে স্টেজ আমাদের রাহি ভাই, জহুরুল ভাই ছিল। হঠাৎ করে আমাদের আব্দুস সাত্তার পাটোয়ারি, আমাদের ভাই, তিনি ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন, এখন বিএনপি সহ দপ্তর সম্পাদক। চেয়ারম্যান তাকে ডেকে কি যেন বললো কানে কানে। তো সাত্তার পাটোয়ারি ভাই ঘুরে এসে বললো, চেয়ারম্যান তোদের ডাকে। তো সামনে গেলাম, স্যারের সাথে হাত মিলালাম, এই জীবনের প্রথম স্যারের সাথে হাত মিলালাম। আমার কাছে মানে খুব মনে চাইতেছিল হাতটা একটু কিছুক্ষণ ধরে রাখি। তো তারপরেও তো সমাবেশ, তারপরেও স্যারকে সালাম দিলাম। স্যার বলল যে, আবির, গতানুগতিক রাজনীতি বাদ দিয়ে শিক্ষার্থী বান্ধব রাজনীতিতে লেগে থাকো, শিক্ষার্থীদের কল্যাণে লেগে থাকো, সামনের রাজনীতি কিন্তু প্যাটার্ন ভিন্ন হবে। তো আজকে না, আবার পরে কথা হবে, বসো পিছনে গিয়ে। তো এই যে অল্প সময় 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেও ইনি কুশল বিনিময়ের পরে কিন্তু সর্বপ্রথম বলছে যে, শিক্ষার্থী বান্ধব কার্যক্রমে লেগে থাকো, সামনের রাজনীতির প্যাটার্ন কিন্তু ভিন্ন হবে। তো তখনই আমরা আভাস পেয়ে গিয়েছি যে সামনে সেই গতানুগতিক ধারার যেই রাজনীতি, সেটি আর চলবে না। বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনীতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। আমরাও ভাই আশা রাখছি যে ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারেক রহমান স্যারের কথা অনুযায়ী কাজ করবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ভাই, যে আমাদের ক্যাম্পাস নিয়ে আপনার দলীয়, আপনার পার্সোনাল মানে মিক্সিং, আপনার অ্যাকচুয়ালি প্ল্যানগুলো কি কি, বা আপনার চোখে এখন সামনে আপনি ক্যাম্পাস নিয়ে কি ভাবছেন, আপকামিং প্ল্যান আমাদের ক্যাম্পাসের ডেভেলপমেন্ট? যেখানে দুটো প্রশ্ন করলেন, একটা হলো আমার ব্যক্তিগত আর একটা দলীয়। ব্যক্তিগতটা পরে বলি, দলীয়টা আগে বলি। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সাথে যখন স্কাইপি হলো আমাদের, সেই স্কাইপি মিটিংয়ে চেয়ারম্যান সাহেব একটা কথাই বলেছিলেন জোর দিয়ে, হোঁচট খেয়েছো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে আবার পথ চলা শুরু করো, একদিন গন্তব্যে পৌঁছাবে। 2008 সালে যখন বিএনপি হোঁচট খেলো, আমরা যদি উঠে না দাঁড়াতাম, আমরা যদি আবার হাঁটতে না থাকতাম, আজকের এই পর্যায়ে চলে আসতে পারতাম না। এবং সামনের পথ চলাটা কি কেমন হবে সেটাও তিনি আমাদের বলে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে,
তোমরা যদি ভেবে থাকো বিএনপি ক্ষমতায় এলে সেই আগের মতো ছাত্রলীগের মতো ক্যাম্পাস দখলের রাজনীতি করবে, হল দখলের রাজনীতি করবে, ভয় ভীতি শিক্ষার্থীদের মধ্যে ভয় ভীতি ছড়িয়ে রাজনীতি করবে, সেটি ভুলেও তোমরা আশা করো না। সামনে রাজনীতি হবে শিক্ষার্থীদের জবাবদিহিতার রাজনীতি, শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করে রাজনীতি করতে হবে। ছাত্র সংসদ আবার হবে। তোমরা ভেবো না যে পার্টি পাওয়ারে থাকবে, তোমরা সেই পার্টির পাওয়ার নিয়ে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করে তোমরা নিজেদের মতো ক্যাম্পাস দখল করে রাখতে পারবা। ছাত্র সংসদ নির্বাচন আবার হবে, শিক্ষার্থীদের কাছে তোমাদের জবাবদিহি আবার করতে হবে। তো চেয়ারম্যানের এই কথাই বোঝা যায় যে আসলে আমার দলের এই বর্তমান ক্যাম্পাস নিয়ে আমাদের পরিকল্পনা দলীয়ভাবে কি, আর ব্যক্তিগতভাবে যেটা পরিকল্পনা, যে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, অবশ্যই ছাত্র দলের যে শিক্ষার্থী বান্ধব ম্যান্ডেট সেগুলো নিয়েই আমি এগিয়ে যাব। তাছাড়া আমার ইচ্ছা আছে ক্যাম্পাসে, আসলে আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে একটু অবহেলিত, সেটা চাকরির ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, তারা কেন যেন ঢাকা কেন্দ্রিক যারা তাদের থেকে একটু পিছিয়ে বা অবহেলিত। তো আমি চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এমনভাবে এমন এক পর্যায়ে নিয়ে যেতে যেখানে তার মেধাকে মূল্যায়ন করা হবে। সে কোন ইউনিভার্সিটি, সে রাজশাহী ইউনিভার্সিটি নাকি ঢাকা ইউনিভার্সিটি নাকি জগন্নাথ জাহাঙ্গীরনগর চিটাগাং কোন ইউনিভার্সিটি নাকি ন্যাশনাল ইউনিভার্সিটির, সেটা দেখবে না। সেখানে মেধার মূল্যায়ন করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী মুখগুলো আছে তারা বাংলাদেশ নয় পুরো বিশ্বে তাদের মেধার স্বাক্ষর রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে। এইরকম একাডেমিক পরিবেশ এবং এরকম যে আমাদের সরকার থেকে আমাদের যে সুযোগ সুবিধা, সেই সুবিধা যেন আমরা নিশ্চিত করতে পারি এবং আমাদের হলগুলোতে ক্যাম্পাসের মধ্যে একাডেমিক পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন, এইগুলো করে আমরা যেন আমাদের প্রতিভার স্বাক্ষর পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারি। এটা আসলে আমি যদি এরকম একটা কাজে অবদান রেখে যেতে পারি, অবদান রাখতে না পারি, অন্তত একটা কাজের সূচনা করে দিয়ে তার ধারাবাহিকতা বজায় রাখতে পারি, যে নেক্সট জেনারেশন যারা আসবে তোমরা এই কাজটা করে যাও, তাও কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগবে যে এই কাজটা আমার হাত দিয়ে শুরু হয়েছিল। বুঝতে পারছি ভাই। এখন বিষয় হলো যে আমরা তো সবাই আমাদের বাংলাদেশের নাগরিক। অ্যাজ এ সিটিজেন আপনি আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে কি কি এক্সপেকটেশন রাখছেন অ্যাজ এ সিটিজেন? আসলে ছাত্রদলের কর্মী হিসেবে না, বিএনপির কর্মী হিসেবে না, যদি নিরপেক্ষভাবে বলতে চাই, এটা আমার কথা না, এটা আমি সাধারণ জনগণের কাছ থেকে শুনেছি, যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আশা করার আগেই ইনি দিয়ে দিচ্ছেন। ভোটের যে কালি হাত থেকে ওঠার আগে, ভাই এখনো ওঠেনি। আমারও এই যে এখনো দাগ আছে, ওঠার আগে তারেক রহমান তার ইশতেহার বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন এবং মন্ত্রীদেরকে বলেছেন যে 180 দিনের কাজের হিসাব তিনি নেবেন, তারপর মন্ত্রীদের মূল্যায়ন করা হতো। এরকমটা কিন্তু 1971-এর পর থেকে আজ পর্যন্ত হয়নি। জি। তো আমি মনে করি আমি তারেক রহমান আমাদের গর্ব, আমাদের প্রধানমন্ত্রী। আশা করি আমি অ্যাজ এ সিটিজেন, মালয়েশিয়াতে যেমন মাহাতির মোহাম্মদ একা হাতে একটি বিধ্বস্ত, একটি অর্থনৈতিকভাবে বিধ্বস্ত একটি রাষ্ট্রকে বিশ্বের উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছেন। তারেক রহমানের কাছে আমার এটাই চাওয়া, ইনশাল্লাহ তার হাত ধরেও তার মাহাতির মোহাম্মদের মতো তিনিও একা এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। ভালো লাগে না, সেই ছোট সময় থেকে শুনতেছি যে অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, এটি শুনতে আর ভালো লাগছে না। আমি সিটিজেন হিসেবে তারেক রহমানের কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটাই চাওয়া যে এই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করতে যা যা করার লাগে আপনি এটি বাস্তবায়ন। ইনশাল্লাহ আমিও এটাই আশা রাখছি। যেটা বললাম যে শহীদ শরীফ ওসমান হাদি ভাই, তার প্রসঙ্গে বলতে আসলে বিএনপি নিয়ে একটা কথা বলতে হয়। বিএনপি কখনো লাশ নিয়ে রাজনীতি করেনি, মৃতদেহ নিয়ে রাজনীতি করেনি। যেটি জামাত শিবির, সেটা তাদের সংগঠনের একদম সূচনা লগ্ন থেকে করে আসছে, এখনও করছে। শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে তারা যেভাবে পুঁজি করছে এবং বিএনপির আদর্শের সাথে শরীফ ওসমান হাদি ভাইয়ের আদর্শকে মুখোমুখি দাঁড় করাচ্ছে, তো তাদের চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই, শহীদ শরীফ ওসমান হাদি ভাই যদি বিএনপি নিয়ে, বেগম খালেদা জিয়া নিয়ে, জিয়াউর রহমান নিয়ে, তারেক রহমান নিয়ে কোনো দিন একটি বিরূপ মন্তব্য করে থাকে, তারা এটা প্রমাণ দেখাক। বরঞ্চ শহীদ শরীফ ওসমান হাদি ভাই মৃত্যুর আগ দিন পর্যন্ত বলে গিয়েছেন যে আমি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে চাই, আমি শহীদ জিয়াউর রহমানের মতো আদর্শিক নেতা হতে চাই, জিয়াউর রহমান ছিল আমার আইডল, এভাবে বলে গিয়েছে। তো আমরা যদি
আসলে আমরা লাশ নিয়ে রাজনীতি করতে পারি না। শরীফ ওসমান হাদী ভাই শহীদ হয়েছেন, আমরা শোকাহত হয়েছি। পক্ষান্তরে তারা এটাকে একটি ব্যবসার পুঁজি হিসেবে শরীফ ওসমান হাদী ভাইকে একটি ব্যবসার মূলধন বানিয়ে শরীফ ওসমান হাদী ভাইয়ের আদর্শকে অপমান করে, আপনারা দেখবেন যত স্ল্যাং ব্যবহার করা হয় কমেন্টে, নারীদেরকে হ্যারেস করা হয়, স্লাট শেমিং করা হয়, বডি শেমিং করা হয়, সবগুলো প্রোফাইলে শরীফ ওসমান হাদীর ছবি দেওয়া। শরীফ ওসমান হাদীর আদর্শ কি এটা ছিল? না, অবশ্যই না। সুতরাং শরীফ ওসমান হাদী ভাই তাদের কাছে কখনোই কোনো আইডল ছিল না, কখনোই তাদের কাছে কোনো আদর্শ ছিল না। শরীফ ওসমান হাদীর লাশটা তাদের কাছে ছিল হলো একটি ব্যবসায়ের পুঁজি। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র সংগঠন, আমি নাম বলবো, আপনি বলবেন তাদের ব্যাপারে ওয়ান ওয়ার্ড, মানে কমেন্ট আর কি আপনি করবেন। প্রথমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তাদের ব্যাপারে মন্তব্য যে আপনারা বাংলাদেশপন্থী রাজনীতি করুন এবং মব কালচার থেকে বেরিয়ে এসে আপনাদের পরিচয় গোপন রেখে জানি না আপনারা কেন আপনাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জা পান। আপনাদের সংগঠন কি কোনো কলুষিত সংগঠন কিনা, এই জন্য হয়তো বা লজ্জা পান। তো লজ্জার কিছু নেই, আপনারা ওপেনে আসুন, ছাত্রবান্ধব রাজনীতি করুন, সামনে ভালো করুন। ছাত্র ইউনিয়ন, বিলুপ্ত প্রায়। ছাত্র অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের জন্মটা হয়েছিল একটি সংগ্রামের মাধ্যমে, কোটা সংস্কার আন্দোলন ভালোই করছিল এবং ছাত্র অধিকার পরিষদ থেকে উঠে আসা একজন নেতৃত্ব নুরুল হক নূর, তিনি বর্তমান বাংলাদেশের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী। তবে আমি মনে করি ছাত্র অধিকার পরিষদ তাদের যেই ফ্লোটা ছিল, যেই গতিটা ছিল, সেই গতির থেকে কিছুটা তারা বিচ্যুত হয়েছে। তাদেরকে আরও গতিতে ফিরে আসার জন্য আমি আশা করব তারা তাদের গতিতে ফিরে আসবে। ছাত্র মৈত্রী, ছাত্র মৈত্রীর ব্যাপারটা হচ্ছে, শুনেছি আমরা যে একটা সময় রাজশাহী অঞ্চলে ছাত্র মৈত্রীর খুব প্রভাব ছিল, আমরা আসলে পাইনি। আমরা রাজশাহীতে আসার পরে তাদের কোনো প্রভাব কেন, তাদের নামও শুনিনি ওইরকমভাবে। সুতরাং তাদের নিয়ে মন্তব্য করা, মানে মন্তব্য কীভাবে করবো তাদের সম্পর্কে আমি জানি না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, হৃদয় নিংড়ানো ভালোবাসা, আমার অস্তিত্ব, আমার পরিচয়। কি খাওয়াবেন এখন? বয়া বন্ধ করি, তারপরে বলি যে মাইর খাওয়াবো।